নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। বেসামরিক বিমানগুলিকে ঢাল হিসেবে ব্যবহার করছে পাকিস্তান বলে সাংবাদিক সম্মেলনে জানালো ভারতীয় সেনা। এদিকে যুদ্ধ পরিস্থিতিতে রাজ্যগুলিকে জরুরিকালীন ক্ষমতা প্রয়োগের নির্দেশের পাশাপাশি ভারতের সেনা প্রধানকে বিশেষ ক্ষমতা দিলেও কেন্দ্রীয় সরকার। শুক্রবার অপারেশন সিঁদুর সম্পর্কে একটি সংবাদ সম্মেলন করে বিদেশ মন্ত্রক। 8 এবং 9 মে রাতে পাকিস্তানের আক্রমণ সম্পর্কে সংবাদ সম্মেলনে অবহিত করেন কর্নেল সুফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং এবং বিদেশ সচিব বিক্রম মিশ্রে। 8 ও 9 মে মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী সামরিক অবকাঠামোগুলিকে লক্ষ্যবস্তু করে বেশ কয়েকবার আক্রমণ সংঘটিত করে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন কর্নেল সুফিয়া কুরেশি। বলেন, আন্তর্জাতিক সীমান্তের 36টি জায়গায় অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে। গুলি বর্ষণের ঘটনা ঘটে। অনুপ্রবেশকারীদের গুলিবিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তান তাদের বেসামরিক বিমানগুলিকে ঢাল হিসেবে ব্যবহার করছে বলে জানিয়েছেন কর্নেল সুফিয়া কুরেশি। पाकिस्तान का गैर जिम्मेदाराना व्यवहार फिर से सामने आया। 7 मई 2025 को रात 8:30 बजे एक असफल अकारण ड्रोन और मिसाइल हमला करने के बावजूद पाकिस्तान ने अपना नागरिक हवाई क्षेत्र बंद नहीं किया। पाकिस्तान अपने नागरिक विमानों को ढाल के रूप में इस्तेमाल कर रहा है, जबकि उसे अच्छी तरह से पता है कि भारत पर उसके हमले से हवाई रक्षा की तीव्र प्रतिक्रिया होगी। यह भारत और पाकिस्तान के बीच अंतर्राष्ट्रीय सीमा के पास उड़ान भरने वाले अंतर्राष्ट्रीय उड़ानों सहित नागरिक विमानों के लिए सुरक्षित नहीं है। यहां स्क्रीन शॉट में पंजाब सेक्टर में हाई एयर डिफेंस अलर्ट स्थिति के दौरान एप्लीकेशन फ्लाइट रडार 24 का डेटा दिखाया गया है। जैसा कि आप देख रहे हैं यहाँ पर भारत पक्ष का हवा क्षेत्र निश्चित बंद के कारण नागरिक यातायात से पूरी तरह से रहित है। कराची और लाहौर, जैसा कि आप यहाँ देख रहे हैं, जो कि शाम को 5:50 दमम से शुरू हुआ और रात को 9:10 लाहौर में उतरा। ये सारा डिटेल्स आप यहाँ देख रहे हैं। ये डिटेल्स यहाँ लिखा हुआ है। कैन यू सी दिस? भारतीय वायुसेना ने अपनी प्रतिक्रिया में काफी संयम दिखाया और इस प्रकार अंतरराष्ट्रीय नागरिक विमान सेवा की सुरक्षा सुनिश्चित। ভারতে পাকিস্তানি সেনাবাহিনীর কাপুরুষোচিত এবং উস্কানিমূলক কর্মকাণ্ড সংঘটিত, যেখানে ভারতীয় শহর, বেসামরিক অবকাঠামো এবং কিছু সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় তারা। এর জবাব দেয় ভারতীয় সামরিক ইউনিটগুলি বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রে। পাকিস্তান দাবি করে যে তারা কোনো ধর্মীয় স্থানে আক্রমণ করেনি, তারা পুঞ্জের গুরুদ্বারে আক্রমণ করে জানিয়েছেন ভারতের বিদেশ সচিব। গুরুদ্বারে হামলায় কিছু শিখ সদস্য মারা গেছেন বলে জানিয়েছেন তিনি। Is Pakistani claims that they did not target or attack any religious places. You would recall that yesterday I shared with you an incident related to the attack on a Gurdwara in Poonch. Instead of owning up to these attacks, Pakistan made the preposterous and outrageous claim that it was the Indian armed forces and the Indian Air Force that was targeting cities like Amritsar and trying to put the blame on Pakistan. This is nothing but a desperate attempt by Pakistan to disown its acts of aggression, but it is also true to type in its effort to deceive and mislead the world. এদিকে পাকিস্তানকে কোনো মতেই মাথা তুলতে দেবে না ভারত। একটা আঘাত এলে পাল্টা 10 গুণ বেশি প্রত্যাঘাতের জন্য তৈরি নয়াদিল্লি। আর তাই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিশেষ ক্ষমতা দেওয়া হলো ভারতের সেনা প্রধানকে। শুক্রবার সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে টেরিটোরিয়াল আর্মিকে গুরুত্বপূর্ণ দায়িত্বে মোতায়েন করার নির্দেশ দিয়েছে। যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের উত্তর এবং পশ্চিম সীমান্তে। অতএব সেই এলাকায় প্রয়োজনীয় যে
কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য মোতায়েন করতে টেরিটোরিয়াল আর্মির নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। শুধু তাই নয়, দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারকে অসামরিক প্রতিরক্ষা বিধি অনুযায়ী জরুরি বা আপৎকালীন ক্ষমতা জারির নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা বৃদ্ধি নিয়ে শুক্রবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও আইবি প্রধানের সঙ্গে জরুরি বৈঠকের পরে এই নির্দেশিকা পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রক। সিভিল ডিফেন্স রুলস 1968 11 নম্বর বিধি অনুসারে যুদ্ধ পরিস্থিতিতে যদি শত্রু শিবির থেকে হামলা ধেয়ে আসে তাহলে বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারে রাজ্যগুলি। এই বিশেষ আপৎকালীন ক্ষমতার মধ্যে রয়েছে নাগরিকদের জীবন সম্পত্তি রক্ষায় নিজ দায়িত্বে দ্রুত পদক্ষেপ করতে পারা, অত্যাবশ্যকীয় পরিষেবা যেমন বিদ্যুৎ, জল সরবরাহ এবং পরিবহন ব্যবস্থা সচল স্বাভাবিক রাখা, স্থানীয় প্রশাসন যেমন পুরসভাগুলিকে এইসব জরুরিকালীন পরিষেবা জারি রাখতে হয় নিজস্ব তহবিল থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সুপারসোনিক এবং হাইপারসোনিক মিসাইলের ক্ষমতা সম্পন্ন ভারতের সঙ্গে যুদ্ধে কতদিন টিকতে পারবে পাকিস্তান তা নিয়ে কিন্তু সন্দিহান বিশেষজ্ঞরা। গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী সমরসজ্জায় গোটা বিশ্বের মধ্যে 4র্থ স্থানে রয়েছে ভারত। এই ক্ষেত্রে পাকিস্তানের অবস্থান 12। কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে চরমে পৌঁছেছে উত্তেজনা। কূটনৈতিক বহিষ্কার, বিমান চলাচলের জন্য আকাশপথ বন্ধ করা সহ পাল্টাপাল্টি বেশ অনেকগুলো পদক্ষেপের পর এবার সরাসরি যুদ্ধের ময়দানে ভারত পাকিস্তান। এর আগে 3বার ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, যার সবশেষটি ছিল 1971 সালে। এছাড়া সীমিত পরিসরে একটি যুদ্ধ হয় 1999 সালে কার্গিলে। যেবার প্রথমবারের মতো প্রকাশ্যে আসে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা। বিশ্বে সামরিক শক্তি এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে ধারণা তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার। তাদের ওয়েবসাইটে বলা হচ্ছে 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পরে বিশ্বের 4র্থ শক্তিশালী শক্তি হলো ভারত। তুলনামূলকভাবে পাকিস্তানের অবস্থান অনেকটা পেছনে। 45টি দেশের মধ্যে 12তম অবস্থানে রয়েছে পাকিস্তান। সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের একটি প্রতিবেদন অনুযায়ী 2024 সালে পাকিস্তানের তুলনায় প্রতিরক্ষা খাতে 9 গুণ বেশি ব্যয় করেছে ভারত। 2025 সালে প্রতিরক্ষা খাতে প্রায় $86 বিলিয়ন সমপরিমাণ অর্থ ব্যয় করার পরিকল্পনা করেছে ভারত, যেখানে 2024-25 অর্থবর্ষে সশস্ত্র বাহিনীর জন্য $10 বিলিয়ন কিছু বেশি বরাদ্দ দিয়েছে পাকিস্তান। সেনা সংখ্যায় এগিয়ে রয়েছে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ারের মতে ভারতের মোট সক্রিয় সৈন্য 14.5 লাখের কিছু বেশি, অন্য পাকিস্তানের সৈন্য সংখ্যা 6.5 লাখের কিছু বেশি। রিজার্ভ সেনা বা প্যারামিলিটারি বাহিনীর ক্ষেত্রেও এগিয়ে ভারত। স্থলভাগের শক্তি বিবেচনায় বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত। তবে স্বয়ংক্রিয় অস্ত্র, সেলফ প্রোপেলড আর্টিলারি ও মোবাইল রকেট প্রজেক্টর বা রকেট লঞ্চারের সংখ্যায় কিছুটা এগিয়ে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের সেলফ প্রোপেলড আর্টিলারি সংখ্যা 662, ভারতের 100, পাকিস্তানের মোবাইল রকেট প্রজেক্টর 600, ভারতের 264। তবে বাকি সব দিক দিয়ে এগিয়ে ভারত। ভারতের ট্যাঙ্ক সংখ্যা 4201টি, সাঁজোয়া যান 1,48,094, টোয়ার্ড আর্টিলারি বা টেনে নেওয়ার কামান 3,975টি। পাকিস্তানের ট্যাঙ্ক রয়েছে 2,627টি, সাঁজোয়া যান 17,516টি, টোয়ার্ড আর্টিলারি 2,629টি। শুধুমাত্র মাইন ওয়ারফেয়ার ছাড়া নৌবাহিনীর রণতরীর সব দিকেই পাকের তুলনায় এগিয়ে ভারত। ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম যে কোনো মিসাইল বা ড্রোন হামলা আকাশেই ধ্বংস করতে সক্ষম। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেবে ভারতীয় নৌবাহিনীর মোট 293টি যুদ্ধ জাহাজের মধ্যে রয়েছে 2টি বিমানবাহী রণতরী, 13টি ডেস্ট্রয়ার, 2টি ফ্রিগেট, 18টি সাবমেরিন, 18টি করভেট ও 135টি টহল জাহাজ। পাকিস্তানি নৌবাহিনীর মোট 121টি যুদ্ধ জাহাজের মধ্যে নেই বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ার। তাদের রয়েছে 9টি ফ্রিগেট, 8টি সাবমেরিন, 9টি করভেট এবং 69টি টহল জাহাজ। ভারতের বিমান বাহিনীর অধীনে রয়েছে 21টি স্কোয়াড্রন, যেখানে প্রতিটি স্কোয়াড্রনে 17 থেকে 18টি যুদ্ধ বিমান থাকে। অপরদিকে পাকিস্তান বিমান বাহিনীর রয়েছে 11টি স্কোয়াড্রন। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারতের কাছে মোট 2,229টি বিমান রয়েছে, যেখানে পাকিস্তানের আছে 1,399টি। পাকিস্তানের কাছে আছে 418টি যুদ্ধ বিমান, যার মধ্যে 90টি বোমারু বিমান। বিপরীতে ভারতের রয়েছে 643টি যুদ্ধ বিমান, যার মধ্যে 31টি বোমারু বিমান। পাকিস্তান বিমান বাহিনী সবচেয়ে কার্যকর 2টি অস্ত্র যুক্তরাষ্ট্র থেকে আনা F-16 এবং চীনের সহায়তায় তৈরি JF-17 থান্ডার। গত কয়েক বছরে ভারতের বিমান বাহিনীতে বড় সংযোজন হিসেবে যুক্ত হয়েছে ফ্রান্স থেকে আনা রাফাল যুদ্ধ বিমান। এই বিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং আকাশে
150 কিলোমিটার দূরত্বে এবং আকাশ থেকে ভূমিতে 300 কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতেও ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম। যুদ্ধ বিমানের বাইরেও ভারতের রয়েছে 270টি পরিবহন বিমান, 351টি প্রশিক্ষণ বিমান, 979টি হেলিকপ্টার, যার মধ্যে 80টি আক্রমণাত্মক হেলিকপ্টার। পাকিস্তান রয়েছে 64টি পরিবহন, 565টি প্রশিক্ষণ বিমান, 4টি রিফুয়েলিং ট্যাঙ্কার এবং 430টি হেলিকপ্টার, যার মধ্যে 57টি আক্রমণাত্মক হেলিকপ্টার। ভারতের সক্রিয় সামরিক বিমান ঘাঁটির সংখ্যা 311 আর পাকিস্তানের 116টি। পারমাণবিক অস্ত্র সুইডিশ ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2024 সালের প্রতিবেদন বলছে পারমাণবিক ওয়ারহেডের দিক থেকে দুটি দেশ প্রায় কাছাকাছি পর্যায়ে রয়েছে। সে প্রতিবেদন অনুযায়ী ভারতে আনুমানিক 172টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে আর পাকিস্তানে আছে আনুমানিক 170টি। চীন, যা ভারত ও পাকিস্তানের প্রতিবেশী এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক শক্তি, 2024 তার পারমাণবিক অস্ত্র ভান্ডার বা ওয়ারহেডের সংখ্যা 22% বাড়িয়েছে। এখন তাদের মোট ওয়ারহেড সংখ্যা 410 থেকে বেড়ে 500 হয়েছে। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ক্রুজ, টেকটিক্যাল ও স্বল্প মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। টেকটিক্যাল ক্ষেপণাস্ত্র যেমন হাতাফ 1 ও নাসের 60 থেকে 100 কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে আবদালি, গজনবি, রাত, বাবর ও শাহিন 1। মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে ঘাওড়ি 1, আবাবিল, শাহিন। অন্যদিকে ভারতের রয়েছে সিরিজ, অগ্নি সিরিজ, নির্ভয়া ও ব্রহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্র। অগ্নি 5 একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যা 7 থেকে 8,000 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। ভারতের ধনুষ হল বাহিনীর জাহাজ দিয়ে উৎক্ষেপণযোগ্য স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র। ভারতের সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য K-15 বা B-05 ক্ষেপণাস্ত্রের রেঞ্জ প্রায় 700 কিলোমিটার। ভারতের সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। 2024 সালে ভারত সফলভাবে একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়, যার রেঞ্জ 1500 কিলোমিটারের বেশি এবং এটি আকাশ, স্থল ও জলপথ সব জায়গা থেকে আঘাত হানতে সক্ষম। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র সাধারণত শব্দের গতির 5 গুণ দ্রুত চলে, আর সুপারসোনিক গতি সাধারণত শব্দের গতির 2 গুণ বা 3 গুণ হয়। আগামী 2 থেকে 4 বছরের মধ্যে প্রায় 5000 ড্রোন থাকবে ভারতের কাছে। 2024 সালের অক্টোবর মাসে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে $3.5 বিলিয়ন চুক্তিতে 31টি প্রেডেটর ড্রোন কেনে, যেটিকে বিশ্বের সবচেয়ে সফল ও ভয়ঙ্কর ড্রোন বলা হয়। একই সাথে $50 কোটি মূল্যের বোমা এবং লেজার গাইডেড মিসাইল ও ইতিমধ্যে চলে আসবে ভারতের হাতে। পাকিস্তানের নিজস্ব তৈরি ড্রোনের মধ্যে আছে শাহপার, বুরাক ও উকাব। তবে সমর বিশেষজ্ঞদের মধ্যে পাকিস্তান তো দূরস্থ প্রতিবেশী চীনকে টেক্কা দেবার মতো সক্ষমতা অর্জন করছে ভারত। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত বরাবর নজরদারি বৃদ্ধির পাশাপাশি সমস্ত প্রবেশ পথে নজরদারি বৃদ্ধি করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুক্রবার বিভিন্ন নিরাপত্তা এজেন্সি এবং গোয়েন্দা বাহিনীর আধিকারিকদের নিয়ে আয়োজিত বৈঠকে এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সরকারি বাসভবনে বিভিন্ন সুরক্ষা বাহিনীর সাথে রুদ্ধদ্বার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ভারত বাংলাদেশ সীমান্তে আরো বেশি নজরদারি চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে এই বৈঠকে। এদিন প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে রুদ্ধদ্বার বৈঠক চলে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে। বিএসএফ, আসাম রাইফেলস, ত্রিপুরা পুলিশ ও টিএসআর অন্যান্য বাহিনীর আধিকারিক সহ গোয়েন্দা শাখার শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শুক্রবারের এই উচ্চ পর্যায়ের বৈঠকে শুরু হয়েছে জল্পনা। ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে বহুস্তরীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও ত্রিপুরা মধ্য দিয়ে বাংলাদেশি নাগরিকদের আন্তঃসীমান্ত চলাচলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আলোচনায় বাংলাদেশে মৌলবাদী গোষ্ঠী এবং তাদের বিরোধী অপারেটিভদের কার্যকলাপের উপরও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দর সহ রাজ্যের সমস্ত পথে নজরদারি জোরদার করেছে ত্রিপুরা পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থা। বেশ কিছু অপরাধ নতুন জায়গায় ভাড়া করা বাসা অথবা স্থান থেকে গোপনভাবে কার্যক্রম পরিচালনা করছে বলে ইতিমধ্যেই সতর্ক জারি করেছে ত্রিপুরা রাজ্য পুলিশ। সেই দৃষ্টিকোণ থেকে নির্ধারিত ফরম্যাটে ভাড়াটিদের বিবরণ স্থানীয় থানায় শেয়ার করার জন্য সাধারণ মানুষের উদ্দেশ্যে আবেদন রেখেছে রাজ্য পুলিশ। ফর্মগুলি যে কোনো পুলিশ আউট
পোস্ট থেকে পাওয়া যাবে অথবা ত্রিপুরা পুলিশের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে বলে জানিয়েছে রাজ্য আরক্ষী প্রশাসন। ত্রিপুরা পুলিশ জারি করা নোটিশ অনুসারে ও ভবিষ্যতে যদি কোনো ভাড়াটে কোনো অপরাধমূলক দেশ বিরোধী কার্যকলাপে জড়িত বলে প্রমাণিত হয় তাহলে সেই ক্ষেত্রে যে কোনো আইনি জটিলতা এড়াতে প্রয়োজন হবে তথ্য। উল্লেখ করা যেতে পারে ভারত পাকিস্তানদের আবহে শুক্রবারে রাজ্যগুলোকে জরুরি ক্ষমতা ব্যবহারের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যকে জরুরি ক্ষমতা ব্যবহারের নির্ধারিত জাতীয় জরুরি অবস্থার সময় দেওয়া হয় যখন হুমকির সম্মুখীন হয় দেশের নিরাপত্তা বা আর্থিক স্থিতিশীলতা। এই নির্দেশ অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলিকে বিভিন্ন বিষয়ে নির্দেশ দিতে পারে যা রাজ্য সরকারগুলিকে মানতে হয়। জরুরি অবস্থার সময় রাজ্যের ক্ষমতা সীমিত করতে পারে কেন্দ্র এবং কিছু ক্ষেত্রে রাজ্য সরকার কার্য তুলে আসে কেন্দ্রের নিয়ন্ত্রণে। কেন্দ্র সরকারের এই নির্দেশের পরই নিরাপত্তা সংক্রান্ত এই বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের দ্বারা 26 জন নিরীহ পর্যটককে হত্যার পর প্রত্যুত্তরে পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে ভারতীয় সেনা। ভারতীয় সেনার প্রতি সংহতি জানাতে শুক্রবার তিরঙ্গা যাত্রা সংগঠিত করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। অপারেশন সিন্দুরে নিয়োজিত ভারতীয় সশস্ত্র বাহিনীর সাথে সংহতি প্রকাশের জন্য শুক্রবার তিরঙ্গা যাত্রা করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। 22 এপ্রিল পহেলগাঁও হামলার পর ভারতীয় সেনাবাহিনীকে প্রত্যুত্তর দেওয়ার জন্য সমর্থন জয় গোটা দেশের মানুষ। ভারতীয় সেনার আক্রমণে বিধ্বস্ত হয়ে গেছে পাকিস্তানের জঙ্গি আস্তানাগুলি বলে তিরঙ্গা যাত্রায় উল্লেখ করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে নিরীহ পর্যটকদের উপর সন্ত্রাসবাদী আক্রমণে হতাহতর ঘটনা সমগ্র দেশের মানুষকে বিহ্বল করেছে। মানুষ আক্রোশে ফেটে পড়েছে। দেশ সরকার সেনাবাহিনীকে এই ঘটনায় সন্ত্রাসীদের উপর সমুচিত জবাব দেওয়ার জন্য দেশবাসী ঐক্যবদ্ধভাবে সেনার সমর্থনে এগিয়ে এসছে। সরকারকে পদক্ষেপ গ্রহণ করার যে দাবি সারা দেশ জুড়ে সোচ্চার হয়েছে। ভারতীয় সেনারা তার জবাব দেওয়ার লক্ষ্যে গত দিন ধরে সমগ্র পাক অধিকৃত কাশ্মীর সহ পাকিস্তানের অভ্যন্তরে যে জঙ্গি ঘাঁটি, এই ঘাঁটিকে লক্ষ্য করে সেখানে আক্রমণ সেনেছে এবং এই আক্রমণে জঙ্গি ঘাঁটি বিধ্বস্ত। সে এই সূর্য এবং প্রত্যয় আবারও একবার বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছে ভারতকে। ভারতীয় সেনাকে অভিনন্দন জানাতে তিরঙ্গা পতাকা সহযোগে জাহিন যাত্রা বলে যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সেনাবাহিনীর এই বীরত্বের ভূমিকা তাকে আমরা ধন্যবাদ জানাই। ভারতীয় সেনাবাহিনীর যে শৌর্য, ভারতীয় সেনাবাহিনীর যে ঐতিহ্য, বিশ্বের দরবারে যে মর্যাদারা ভারতীয় সেনাবাহিনী প্রতিষ্ঠিত করা হয়েছিল, আজকে ভারতীয় সেনাবাহিনী তার জবাবের মাধ্যমে এটা বুঝিয়ে দিয়ে ভারতবর্ষ এই সন্ত্রাসীর বিরুদ্ধে কোনো আপোষে যাবে না। আমরা গর্বিত বোধ করি। জাতীয় কংগ্রেস সারা দেশব্যাপী আজকে সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে সেনাবাহিনীর দায়িত্ব কর্তব্য পালনে এখনও ভূমিকা আমরা সালাম জানিয়ে তাদের প্রতি সম্মান হিসাবে আমরা জয় হিন্দ যাত্রা তিরঙ্গা পতাকা হাতে তুলে নিয়ে ভারতবর্ষের বাহিনীর পাশে থাকা বার্তা আমরা দিতে চাই। পাকিস্তানের সাথে চলমান সীমান্ত সংঘাতের সময় নিরাপত্তা বাহিনীর সাথে সংহতি প্রকাশ এবং ঐক্যের বার্তা প্রেরণে বিপুল সংখ্যক দোলা ও কর্মী জাতীয় পতাকা মিছিল করেন দিনের তিরঙ্গা যাত্রায়। সেনাবাহিনীর প্রতি সমর্থন জানাতে গোটা দেশই এই তিরঙ্গা যাত্রা সংগঠিত করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শনিবার রাজ্যে অনুষ্ঠিত হবে জাতীয় লোক আদালত। এই ক্ষেত্রে মোট 40 বেঞ্চে 21,410টি মামলা তোলা হবে নিষ্পত্তির জন্য। শনিবার রাজ্যে অনুষ্ঠিত হবে এই বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত। ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে অনুষ্ঠিত হবে এই লোক আদালত। লোক আদালতের মোট 40টি বেঞ্চে 21,480টি মামলা তবে নিষ্পত্তির জন্য। মোটর ঘটনা ক্ষতিপূরণ সংক্রান্ত 339টি মামলা, বৈবাহিক বিরোধ সংক্রান্ত 21টি মামলা, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত 5,457টি মামলা, বিএসএনএল এর বিল পরিশোধ সংক্রান্ত 1000 মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের 14,264টি মামলা এবং চেক বাউন্স সংক্রান্ত 63টি মামলা হবে লোক আদালতে।
এছাড়া ক্রেতা স্বার্থ সংক্রান্ত 9টি মামলা, বিদ্যুতের বিল সংক্রান্ত 48টি মামলা এবং চাকরি সংক্রান্ত বিষয়ে 8টি মামলা তোলা হবে নিষ্পত্তির জন্য। ইতিমধ্যে মামলার পক্ষ বিপক্ষ উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। লোক আদালতে নোটিশ প্রাপ্ত ব্যক্তিরা গত 5 মেকে সংশ্লিষ্ট জেলা আইন সেবা কর্তৃপক্ষ ও মহকুমা আইনি সেবা কর্তৃপক্ষের অফিসে যোগাযোগ করে মামলার প্রি-কনসিলিয়েশন বা নিষ্পত্তির সুবিধা নিচ্ছেন বলে জানিয়েছে ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষ। লোক আদালতে নোটিশ প্রাপ্তদের সাহায্য করবেন অধিকাররা। জাতীয় লোক আদালত সফল করতে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের এক্সিকিউটিভ চেয়ারম্যান বিচারপতি অমরনাথ কৌর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মুনাফা বাড়লেও হ্রাস পেয়েছে ক্রেডিট ডিপোজিট রেশিও। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এরকমটাই জানালেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের ব্যবসা যেখানে বেড়েছে 13.60%, সেখানে সিডি রেশিও হ্রাস পেয়েছে প্রায় 1%। গ্রামীণ ব্যাংকের ব্যবসা মোট 13.60% বৃদ্ধি পেয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। গত অর্থ বছরের 12,398.55 কোটি টাকা থেকে এবছর 31শে মার্চ পর্যন্ত 14,085.14 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমান অর্থ বছরে আমানত 14.38% বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দু সিং। 1974 সালের 21 ডিসেম্বর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা হয়েছিল। ব্যাংকের শেয়ার হোল্ডাররা হচ্ছে ভারত সরকার 50%, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 35% এবং ত্রিপুরা সরকার 15% বলে এদিন সাংবাদিকরা জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দু সিং। আগরতলায় ব্যাংকের প্রধান কার্যালয় রয়েছে। তাছাড়া ত্রিপুরা 8টি জেলায় 150টি শাখা, 12টি ইউএসবি এবং 3টি আঞ্চলিক কার্যালয় রয়েছে বলে জানিয়েছে সত্যেন্দু সিং। So many digital initiative in the financial year 2045. We have increased access and convenience for our customer by internet banking, mobile banking, QR code, WhatsApp, SMS banking. In Tripura Grameen Bank has already actively participated in government-sponsored schemes such as Swalamban, PM Vishwakarma, Pradhan Mantri Employment Generation Program, PM Shwanidhi, PM Shureghar Yojana, and various social security schemes and DBT schemes, disbursing benefit to lakhs of beneficiaries of Tripura. We have a mammoth branch network in the state. You all are aware that right now we are having 150 branches along with 12 ultra small branches and already deployed 476 business correspondents to serve remote and underserved areas. এই অর্থ বছরে গ্রামীণ ব্যাংকের মোট ব্যবসা 13.60% বৃদ্ধি পেয়েছে। বর্তমান অর্থ বছরে আমানত 14.38% বৃদ্ধি পেয়েছে। 2024 সালের 31শে মার্চ যা ছিল 8,800.81 কোটি টাকা, 2025 সালে 31শে মার্চ বেড়ে হয়েছে 10,066.00 কোটি টাকা। তবে এই আর্থিক বছরে ব্যাংকের সিডি অনুপাত কিছুটা কমে গেছে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান এবং জেনারেল ম্যানেজার অনুপ কুমার সাহা। Going for technology upgradation. First thing is investment in technology. That is our systems were older. Now we are going to procure new systems so that it is being made readily available for in the coming fintech companies. They may be compatible with that. One thing, investment will be there, and another is the ambience. We are looking that we already done renovation, full renovation of 8 to 9 branches, and you can compare it with the private bank also. And we are further going to increase it by 20 to 24 branches might be added this year. So there will be also an investment, and that will be done for profit only. 31শে মার্চ 2024 সালে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ক্রেডিট ডিপোজিট রেশিও ছিল 40.88%। অথচ 2025 সালে 31শে মার্চে তা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে 39.93% বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ। পিএনবি, মেট লাইফ, বাজাজ, কানাড়া, এইচএসবিসি, কেয়ারের মতো থার্ড পার্টির প্রোডাক্ট বিক্রি জাতীয় অন্যরকম সাবস্টেশনশিয়াল কমিশনের মাধ্যমে 1.75 কোটি টাকা আয় করেছে ব্যাংক বলে দিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সময় ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি
বিশুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর আবারও স্বাগত। টেট 2024 পেপার 2 পরীক্ষায় গোমতী জেলার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে ওএমআর শিট ইস্যুতে পরীক্ষা কেন্দ্রের অভিযুক্ত শিক্ষক এবং পরীক্ষা কেন্দ্রের অফিসার ইনচার্জ তথা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে টিআরবিটি। বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে টিআরবিটি। গত 27 এপ্রিল 2025-এ অনুষ্ঠিত টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ টিআরবিটি ত্রিপুরা পরিচালিত টি-টেট 2024 পেপার 2 পরীক্ষায় গোমতী জেলা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে অনিয়মের অভিযোগ নিয়ে শেষ পর্যন্ত নড়েচড়ে বসেছে টিআরবিটি কর্তৃপক্ষ। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে পরিবেশিত অভিযোগের বিষয়টি যথাসময়ে কর্তৃপক্ষের নজরে এসেছে বলে জানিয়েছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড। এই বিষয়ে বোর্ডের পক্ষ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে এবং যথাবিহিত পদ্ধতি অনুসরণ করে তদন্তের কাজ সম্পন্ন করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে টিআরবিটি। বিস্তৃত পরিসরের এই তদন্তে টি-টেট 2024 পেপার 2 পরীক্ষায় গোমতী জেলা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের একজন পরীক্ষার্থীর ওএমআর শিট নিয়ে যে অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যম ও সমাজ মাধ্যমে প্রচারিত হয়েছে তার কোনো সত্যতা নেই বলে জানিয়েছে টিআরবিটি। তবে এই পরীক্ষা কেন্দ্রের অভিযুক্ত শিক্ষক এবং পরীক্ষা কেন্দ্রের অফিসার ইনচার্জ তথা বিদ্যালয় প্রধান শিক্ষক রিক্রুটমেন্ট বোর্ড পরিচালিত টি-টেট 2024 পেপার 2 পরীক্ষার আনুষঙ্গিক নিয়ম কানুন যথাযথভাবে অনুসরণ না করায় বিষয়টি বিদ্যালয় শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর সংশ্লিষ্ট দুজনের বিরুদ্ধে ইতিমধ্যেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে টিআরবিটি। টি-টেট 2024 পেপার 2 পরীক্ষা সম্পাদনে রাজ্যের কোথাও কোনো অনিয়ম বা বিচ্যুতির ঘটনা ঘটেনি। টি-টেট 2024 পেপার 1 পরীক্ষাও রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা অর্থাৎ টিআরবিটি তাদের সকল পরীক্ষায় নৈতিকতা ও স্বচ্ছতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। বোর্ড সকল রকমের পরীক্ষার কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে এবং পরীক্ষার্থীদের প্রতি যাতে কোনো রকমের অন্যায় সংঘটিত না হয় তা সুনিশ্চিত করতে সর্বদাই সর্বোচ্চ সতর্কতার সাথে তৎপর রয়েছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করেছে টিআরবিটি। উল্লেখ করা যেতে পারে টেট 2 পরীক্ষায় গোমতী জেলা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের একজন পরীক্ষার্থীর ওএমআর শিট অফিস স্টাফ রুমে নিয়ে অন্য একজন শিক্ষিকা বা সংশোধন করে দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছিল বিভিন্ন মহল থেকে। ক্ষেত্রে এই পরীক্ষার্থীকে সহায়তা করেছিলেন তার স্বামী তথা পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক। বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে টিআরবিটির বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে বিভিন্ন ছাত্র সংগঠন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে আন্তর্জাতিক সীমান্ত বরাবর সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জারি থাকলেও ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত দিয়ে চলছে অনুপ্রবেশ। এবার সদল বলে আটক হলো একত্রে 11 জন বাংলাদেশি নাগরিক। সাবরুম মহকুমার পোয়াংবাড়ি আরডি ব্লক এলাকার কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতে করলিয়া পাড়ায় আটক করা হয় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। শুক্রবার সকালে পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েত করলিয়া ধনঞ্জয় দেবনাথ এর পরিত্যক্ত বাড়ি থেকে আটক করা হয়। অবৈধ অনুপ্রবেশকারীদের গুজরাট থেকে বাংলাদেশে যাওয়ার জন্য এখানে এসে জড়ো হলেন তারা। এদের মধ্যে 3 জন পুরুষ, 4 জন মহিলা ও 4 জন শিশু সন্তান। কিভাবে এই বাংলাদেশ অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করলো তার পাশাপাশি সীমান্তের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে জনমনে। শহর থানা সিঙ্গিবিল এডিসি ভিলেজের মাইলং 3 নং ওয়ার্ডের বাসিন্দা কান্তরায় দেববর্মার বাড়িতে আচমকা উচ্ছেদ অভিযান চালায় কৈলাসকুমা প্রশাসন। এতে বর্তমানে শরণার্থী অবস্থায় কান্তরায় দেববর্মা ও তার পরিবার। জায়গা সংক্রান্ত এই মামলার রায়ের প্রেক্ষিতে আচমকা তার বাড়ি উচ্ছেদ অভিযান চালিয়ে 3 ঘর ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন কান্তরায় দেবমা। এর মধ্যে একটি দ্বিতল ভবন ও অন্য 2টি বসতঘর ভেঙে হয় বলে জানিয়েছেন কান্ত দেববর্মা। আচমকা অভিযানে একটি রাবারের মেশিন পুরোপুরি নষ্ট করার
পাশাপাশি ৬৮টি সরি গাছ, 10টি নারিকেল গাছ সহ গৃহের যাবতীয় জিনিসপত্র পুরোপুরি চুরমার করে দেওয়া হয় বলে জানিয়েছেন কান্তরায় দেববর্মা। दिन बिखारी चो बुनी खिहुया गाइचिनी बहुपुंगिया इनको दिखरे का खाता बना 50 বছরে পা দিল রাজ্যের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন ছন্দনীর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে মেগা কর্মসূচি হাতে নিয়েছে ছন্দনীর। প্রতি বছরের মতো এই বছরও ছন্দনীরে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলা রবীন্দ্র ভবনের আম্র কুঞ্জতে। এদিনের অনুষ্ঠানে কবিগুরু গান সহ অনুষ্ঠিত হয় কোচিং আচাদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা। বছরভর কর্মসূচির অংশ হিসেবে আগামী 17, 18 এবং 19 তারিখ রাজ্য এবং বহিরাজ্যের শিল্পীদের দ্বারা আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে মমতা শঙ্করের নৃত্য গোষ্ঠীর অনুষ্ঠান ও জানিয়েছেন সংগঠনের কর্ণধার সমীরণ রায়। অংশগ্রহণ করে এছাড়া মমতা শঙ্করের নাচের দলটা আসবে, সারের মাঠ খ্যাত আরেকটা সিনেমাকেও আছে, বিখ্যাত পাতিক শিল্পী শুভম সুন্দর বসু ও তাকে নিয়ে আসবে। তা আমরা এই বছর আমরা বৃহৎ আকারে আমরা করছি। তো মানুষের মধ্যে কি সাধারণ আম জনতা যারা সাংস্কৃতিক সংগঠনের এই কবি প্রণাম। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।